করতে ভাল লাগে।
গুড ইভিনিং আপু, কেমন আছেন? আপু, ইউ ক্যান হেয়ার মি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। আপনার মেলটা আমি সন্ধ্যায় দেখেছি, এরপরে আমি রিপ্লাই দিয়েছি। আই হোপ ইউ গট দ্য ইমেল। ইয়েস ইয়েস। হ্যাঁ, দেখছি আপু, আমি দেখছি। উষা, আপনার যে ফিডব্যাক দিচ্ছেন এটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা। আমি আসলে ওই আজকে ক্লাস নিব, তো এই জন্য পরে আমার ইমেল চেক করে দেখলাম যে আপনারটা আসছে। এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, তাই রিপ্লাই দিতে পারিনি। তবে বুঝতে পারছি আপু। আজকে ক্লাসের আগে বসে বসে একটু কাজ করছিলাম ল্যাপটপে, তখন আপনার এটা দেখলাম আর কি। হ্যাঁ। জি, ঠিক আছে। তাহলে একটু ওয়েট করে, এখন তো কেউ জয়েন করেনি, সবাই জয়েন করলে এরপর শুরু করব। আমি আজকে জি একটু আপু। আগেই জয়েন করেছি ওই টেস্ট করার জন্য যে সবকিছু ঠিক আছে নাকি। আপু কখন আসছেন অফিস থেকে? অফিস থেকে তো আমার আসতে আসতে 7টা বেজে যায়। 7টা বাজে, আপু, তারপরে আর কি আস্তে আপুর ধীরে। অফিস কোথায় আপু? হ্যাঁ, আপনার অফিসটা কোথায়? অফিস হচ্ছে আপনার ব্র্যাকের হেড অফিসে, সেটা হচ্ছে মহাখালীতে, আচ্ছা ব্র্যাক আচ্ছা আচ্ছা। সেন্টারে। বুঝতে পারছি। বাসা কি আশেপাশে আপনার? না, আমার বাসা এই অফিস থেকে একটু দূরে, আমার বাসা উত্তরায়। বুঝতে পারছি। জি, ঠিক আছে। তাহলে একটু ওয়েট জি। করি সবার জি। জন্য, সবাই জয়েন করুক। আচ্ছা আপু, ঠিক আছে। ওকে।
ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই, যেহেতু আপনারা কয়েকজন জয়েন করেছেন। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমাদের তো আজকে হচ্ছে থার্ড মডিউলটা করার কথা, যেহেতু লাস্ট দিন আমরা করতে পারিনি। সো আমি চেষ্টা করব আজকে থার্ড মডিউলটা করে, আমার প্ল্যান হচ্ছে এই উইকের মধ্যেই শেষ করে দেওয়া। সো আমার মনে হয় যে আজকে যেহেতু সোমবার, যদি আপনারা পরশুদিন ক্লাস করতে পারেন, তাহলে আমরা ওয়েনসডে মানে পরশুদিন হচ্ছে আমাদের ফোর্থ মডিউলটা করে ফেললাম। ফোর্থ মডিউলটা করে আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের কোর্সটা আসলে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সো আজকে তাহলে আমরা আমাদের থার্ড মডিউলটা স্টার্ট করে দিই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, দেখা সবাই যাচ্ছে তো আপু। দেখতে পাচ্ছেন এবং কথাও তো শোনা যাচ্ছে ঠিক মতো। শিওর। আচ্ছা, তাহলে আমরা আজকে আর টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে দিই। ওকে। ওকে, সো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলবো এটাও আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এবং শুধু এনজিওর জন্য না, আমার মতে এটা যে কোনো জব প্রিপারেশনের জন্য এই বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার। তবে যে কারণে এই মডিউলটা একটা ডিফারেন্ট মডিউল, সেটার কারণ হচ্ছে আপনারা যারা স্পেসিফিক্যালি এনজিও জবস এর জন্যই ট্রাই করবেন, তাদের এই ধারণাটা আছে কিনা আমি জানি না, বাট এইচও বেসড বা হেড অফিস বেসড যেই জব ভ্যাকেন্সি গুলো, বা যদি আপনি কোনো ভালো পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে রিটেন টেস্টের মডিউলটা একটু ডিফারেন্ট। মানে আমরা রেগুলার যেসব রিটেন টেস্ট গুলো দিই অন্যান্য জবের জন্য, যেগুলো হয়তো ব্যাংকে বা কোনো লোকাল কোম্পানিতে, দেখবেন যে সেখানে যেরকম গতানুগতিক কোয়েশ্চেন্স আসে, এখানে হচ্ছে সেরকম গতানুগতিক কোয়েশ্চেন আসে না, একটু ভিন্ন ধারার কোয়েশ্চেন আসে। সো এই কারণে আপনাদের হচ্ছে আইডিয়াটা অ্যাকচুয়ালি থাকা দরকার যে এনজিও তে কি টাইপের কোয়েশ্চেন আসে, এবং এই টাইপের কোয়েশ্চেন গুলো আসলে আপনার প্রিপারেশনের থেকেও বেশি আপনার কমন সেন্স, আপনার স্মার্টনেস, আপনার আউট নলেজের উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে আপনি আপনার যে কমন সেন্স আছে বা আপনার যে বেসিক নলেজ বা স্মার্টনেস আছে, সেটা দিয়ে কিন্তু আপনি এনজিও তে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে সেগুলো অ্যান্সার করতে পারবেন। এবং উপস্থিত বুদ্ধি বলে যে ব্যাপারটা আছে, এই ক্ষেত্রে আসলে এনজিও জবের জন্য আপনাকে উপস্থিত বুদ্ধিটা বেশি কাজে লাগাতে হবে। তো আপনার যদি একটা ধারণা থাকে যে কি ধরনের কোয়েশ্চেন আসলে আসে, আপনি কিন্তু আরো ভালো করে বুঝতে পারবেন যে কি ধরনের কাজগুলো আসলে হচ্ছে। আচ্ছা, আমার স্লাইড তো দেখা যাচ্ছে, স্লাইড দেখা গেলেই হবে। এখন তো আমি স্ক্রিন শেয়ার করেছি, so আপনারা স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সো এটা মনে রাখতে হবে যে আমরা যেখানে শুরু থেকে বলছিলাম যে আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে জব সার্চিংটা কিভাবে করবেন, কোথায় কোথায় করবেন, সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপনি যখন জবটা সার্চ করা শেষ করে অ্যাপ্লাই করবেন, তখন আপনার মাথায় রাখতে হবে আপনার সিভি, আপনার কভার লেটার, আপনার ইমেল এটিকেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস গুলো। ঠিক আছে, সো আপনি যখন আপনার এই প্রসেসটা বা এই স্টেপটা কমপ্লিট করে ফেলবেন, তখন আপনাকে ফার্স্ট যেটা করবে, কল করবে একটা রিটেন টেস্টের জন্য। ইউজুয়ালি রিটেন টেস্ট গুলো দুই ধরনের হয়। যদি আপনার একদম প্রিলিমিনারি রিটেন টেস্ট হয়, যেটা আসলে অনেকগুলো ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হয়েছে এবং এই অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে একটা রিজনেবল নাম্বারে নিয়ে আসবে যাদের ইন্টারভিউ নিবে বা যাদের পরবর্তী ধাপের জন্য টেস্ট করবে, তাদের জন্য হচ্ছে ইউজুয়ালি একটা রিটেন টেস্ট হয় যেটা খুবই বেসিক হয়। নর্মাল কিছু প্রশ্ন হয়, হয়তো যেই টপিকটার উপরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করেছেন বা যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা সংক্রান্ত কিছু খুবই বেসিক কোয়েশ্চেন থাকে, যেটা ইউজুয়ালি অনলাইনেই আপনাকে ফিল আপ করতে বলে। এটা হচ্ছে একদম প্রিলিমিনারি বা প্রথম ধাপ। ধরেন যে একটা পোস্ট হচ্ছে কথার কথা সিনিয়র অফিসার,
প্রোগ্রাম ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই ধরনের কোন একটা পোস্ট, যে সিনিয়র অফিসার প্রোগ্রাম ম্যানেজমেন্ট, যে যার কাজ হচ্ছে প্রোগ্রামগুলো ম্যানেজ করা, বিভিন্ন যে প্রজেক্ট আছে। সো তখন হয়তো ধরেন অনেকজন মানুষ অ্যাপ্লাই করেছে, এতগুলো মানুষকে আসলে শর্টলিস্ট করা যাচ্ছে না, তাই একটা প্রথম ধাপের রিটেন টেস্ট ওরা নিচ্ছে, যেটা হয়তো প্রশ্নটা ওরা দিয়ে দিবে একটা ওয়ার্ড ফাইলে, এবং সেই প্রশ্নটা আপনার মতো 20 জন বা 30 জনকে ইমেল করে বলবে যে আপনি প্রশ্নটা উত্তর ওই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে করে আপনি পাঠিয়ে দিবেন। সেখানে হয়তো আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের কিছু বেসিক কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, কিন্তু মেইন যেটা রিটেন টেস্ট হয় সেটা কিন্তু আপনাকে অফিসে গিয়েই দিতে হবে। মোস্ট অফ দ্য টাইম হেড অফিসের জন্য যে জবগুলো হয়, বা যেসব ইন্টারন্যাশনাল এনজিও বা বড় এনজিওর কথা যদি আমরা বলি, যে ভালো ভালো এনজিও এবং টপ এনজিও গুলো, সেগুলো ইন্টারন্যাশনাল হোক বা ব্র্যাক, এই ধরনের এনজিও যেগুলো আসলে গ্লোবালি কাজ করে, সেই ধরনের এনজিওর জন্য রিটেন টেস্ট গুলো ইউজুয়ালি 3টা সেকশনে হয়, 3টা ধাপে হয়, 3 ধরনের কোয়েশ্চেন থাকে আর কি। আপনাকে হয়তো হেড অফিসে ডাক দিবে রিটেন এক্সামের জন্য, এবং এই 3 ধরনের কোয়েশ্চেন থাকবে। সো একটা হবে প্রবলেম সলভিং টেস্ট, প্রত্যেকটা কিন্তু একটা রিটেন টেস্টের মধ্যেই হবে, বাট 3টা সেকশন থাকবে, সেটা বলতে চাচ্ছি। মানে ধরেন ABC 3টা সেকশন থাকবে। সো প্রথম সেকশনটা ইউজুয়ালি হয় প্রবলেম সলভিং টেস্ট, সেকেন্ডটা হয় স্কিলস অ্যাসেসমেন্ট টেস্ট, এবং থার্ডটা হয় পার্সোনালিটি টেস্ট। সো এগুলো আসলে কি ধরনের প্রশ্ন আসে, এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এই 3 ধরনের প্রশ্ন আসলে কিরকম হয় সেটা আপনাদেরকে একটা ধারণা দিব। সো প্রবলেম সলভিং টেস্ট যেটা, সেখানে আসলে ইউজুয়ালি আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে। সেই সিচুয়েশনটা অবশ্যই এনজিও সেক্টর রিলেটেডই কোনো সিচুয়েশন হবে, এবং সেই সিচুয়েশনে হয়তো একটা কোনো এক্সিস্টিং প্রবলেম থাকবে, যে কোনো ধরনের এনজিও সেক্টর রিলেটেড প্রবলেম থাকবে, এবং সেই প্রবলেমটা দেওয়ার পরে আপনাকে একটা সলিউশন সাজেস্ট করতে বলা হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাতে আসলে আপনার টেকনিক্যাল নলেজ দেখবে না, যে আপনি কি কোনো টেকনিক্যাল বিষয়ে পারদর্শী নাকি, সেই টেস্টটা আসলে হবে আপনার প্রবলেম সলভিং স্কিলস। এখন আপনাকে যদি আমি বলি, প্রবলেম সলভিং স্কিলস কিন্তু শুধু এনজিওতে না, আপনার যে কোনো পোস্টে এবং যে কোনো সেক্টরে লাগবে, আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার প্রবলেম সলভিংটা একটা সফট স্কিল। আমরা সফট স্কিল সেই ধরনের স্কিল গুলোকে বলি যেগুলো কারিগরি প্রশিক্ষণ দেওয়া টাইপ স্কিল না, বাট যেগুলো আপনাকে নিজের সেলফ ডেভেলপমেন্টের থ্রুতে আপনি তৈরি করতে পারবেন, ওগুলি হচ্ছে সফট স্কিল। সো প্রবলেম সলভিং আসলে একটা সফট স্কিল, যেটা আপনার প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। আপনি যদি ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং স্কিলস না থাকে, যে আপনি বুদ্ধি খাটিয়ে কোনো একটা যদি প্রবলেমের সম্মুখীন হন আপনার চাকরিতে বা আপনার কর্মক্ষেত্রে, আপনার যদি ওই বুদ্ধিটা না থাকে যে আমি একটা প্রবলেম ফেস করেছি, এখন আমি আমার কাজের এই প্রবলেমটা কিভাবে সলভ করব, সেটা কিন্তু আসলে আপনার একটা ল্যাকিংস। সো আপনি যে পোস্টে কাজ করেন না কেন, আপনার কিন্তু প্রবলেম সলভিং স্কিলসটা খুবই দরকার। এবং এই ধরনের রিটেন এক্সামে ইউজুয়ালি প্রবলেম সলভিং স্কিলটা একটু চেক করা হয়, এবং সেটা চেক করা হয় একটা প্রবলেম দেওয়ার মাধ্যমে, যেখানে আপনাকে একটা সিচুয়েশন দিবে এবং আপনাকে বলবে যে এই সিচুয়েশনে যে প্রবলেমটা আছে সেটা সলভ করো, বা সেটা সলিউশন অফার করো। সো এখানে কিন্তু কোনো রাইট এন্ড রং অ্যান্সার নেই। এই ধরনের কোয়েশ্চেনে আপনার কমন সেন্সটা দেখা হয়, আপনার উপস্থিত বুদ্ধিটা টেস্ট করা হয়। সো আপনি এটা বলতে পারবেন না যে এখানে আমার রাইট অ্যান্সারটা কি। আপনাকে এমন ভাবে আপনার কনভিনসিং পাওয়ার বা আপনার লজিক ইউজ করে আপনাকে সুন্দর করে জিনিসটা অ্যান্সার করতে হবে, এবং যত লজিক্যালি যত গুছিয়ে আপনি অ্যান্সারটা করতে পারবেন, তত কিন্তু এখানে আপনার উপস্থিত বুদ্ধি বা আপনার প্রবলেম সলভিং স্কিলটা রিফ্লেক্ট করবে। সো এটা আপনি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার উত্তরটা গুছিয়ে দিবেন এবং কিভাবে আপনি আসলে নিজেকে প্রেজেন্ট করবেন। আবারও বলছি, এটার কোনো রাইট এন্ড রং অ্যান্সার নেই। প্রবলেম সলভিং টেস্টে যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলোর কোনো রাইট এন্ড রং অ্যান্সার নেই। সেগুলো হচ্ছে এন্টায়ারলি আপনাকে একটা সিচুয়েশন দিবে, সেই সিচুয়েশনে আপনার মতে কি করা উচিত। ঠিক আছে?
তাহলে এখন যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেটা হচ্ছে এনজিও রিলেটেড একটা প্রবলেম বা একটা সিচুয়েশন যেটার সলিউশন আপনি অফার করবেন। এখানে আপনার এনজিও রিলেটেড যে খুব এক্সপিরিয়েন্স থাকতে হবে বা এনজিও রিলেটেড যে আপনার খুব নলেজ থাকতে হবে তা কিন্তু না, এটা আপনার বেসিক কমন সেন্স। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, you work as a manager in Cox's Bazar UNHCR অফিস। UNHCR হচ্ছে জাতিসংঘের একটা অফিস যারা হচ্ছে রোহিঙ্গা বা রেফিউজিদেরকে নিয়ে কাজ করে, UNHCR। সো UNHCR এ কক্সেস বাজারে একটা অফিসে আপনি হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করেন। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে জাতিসংঘের অনেকগুলো অফিস আছে, শুধু যে বাংলাদেশে আছে তা না, বিভিন্ন দেশে আছে। এবং আপনি যদি বাংলাদেশ অফিসে কাজ করেন জাতিসংঘের জন্য বা ইউনাইটেড নেশনস এর জন্য, আপনাকে কিন্তু অন্যান্য অফিসের সাথেও কাজ করতে হয়, যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম যে আপনি কিন্তু অনেক ইন্টারন্যাশনাল কলিগস এর সাথে কাজ করার সুযোগ পাবেন, তাই না? সো ধরেন আপনি ইউএনএইচসিআর এ কাজ করেন একজন ম্যানেজার হিসেবে কক্সেস বাজার, এবং আপনি রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন, রোহিঙ্গা রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করছেন। এখন আপনার ধরেন যে ইন্টারন্যাশনাল কোনো অফিস থেকে, ধরেন যে ইউকে থেকে কেউ আসবে বা কানাডা থেকে কেউ আসবে বা ইউরোপের কোনো জায়গা থেকে বা ইভেন কি পাশের দেশ ইন্ডিয়া থেকে ধরেন কেউ আসলো আপনার কক্সবাজার অফিসে, যে সে রোহিঙ্গা ক্যাম্পগুলো, আপনার প্রজেক্টের আওতায় রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে এবং সে রোহিঙ্গা ক্যাম্পগুলো সে ভিজিট করতে আসছে। এখন আপনি যে কক্সবাজার অফিসের ম্যানেজার, আপনি কি করবেন এই ভিজিটটাকে মানে সাকসেসফুলি, আপনি সফলভাবে এই ভিজিটটাকে হেল্প করার জন্য বা এই ভিজিটটাকে ফ্যাসিলিটেট করার জন্য আপনি কি করবেন অ্যাজ আ ম্যানেজার? অন্য একটা অফিসের একজন ইন্টারন্যাশনাল কলিগ আসছে রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করতে আপনার মাধ্যমে, এবং আপনাকে সহায়তা করতে হবে, পুরো প্রোগ্রামটা সাজাতে হবে। তাহলে আপনি কি কি করবেন, কিভাবে করবেন? এটার আপনাদের আমি একটা জাস্ট উত্তর জানতে চাই, যে আপনারা আমাকে বলেন এক এক করে যে এখানে কি উত্তর হতে পারে। আবারও বলছি, এটা কোনো রাইট এন্ড রং অ্যান্সার নেই, খালি আপনাদের থেকেই কিন্তু উত্তরগুলো আসবে এবং দেখবেন যে ভালো ভালো অ্যান্সার আসবে। তারপরে আমি বলতে পারি যে আমার মতে এখানে কি লেখা উচিত। সো আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা কি একটু ভলেন্টিয়ার করে শুরু করেন যে এটার উত্তর আসলে কি হতে পারে। আমার প্রত্যেক ব্যাচেই কিন্তু আমি যখন এই প্রশ্নটা করি বা এই ধরনের প্রশ্ন করি, আমার স্টুডেন্টরা কিন্তু খুব গুছিয়ে সুন্দর সুন্দর উত্তর দেয়, কারণ এখানে এক একজনের আসলে এক এক স্টাইল। সো আপনি আসলে কি করবেন সেটা আপনারই আসলে মতামত। সো আপনারা কেউ একজন বলেন, আপনাদের থেকে একটু শুনতে চাই যে এখানে আপনি হলে কি করতেন বা প্রশ্নের উত্তরে আপনি কি লিখতেন। আপনারা তো অনেকেই আছেন, একজন একটু শুরু করেন, আমি সবাইকেই জিজ্ঞেস করব, কারণ সবার অ্যান্সারই আসলে এখানে রাইট অ্যান্সার এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? আচ্ছা, কেউ যদি না বলেন তাহলে আমি নিজে একজনকে চুজ করি। আচ্ছা, সাদিকুর রহমান হ্যান্ড রেজ করেছেন, আপনি বলেন, আপনি আনমিউট করতে পারবেন নিজেকে। আচ্ছা, আপনি হ্যাঁ এখন করতে পারবেন, এখন ট্রাই করেন তো। ওকে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে জি সুযোগ দেওয়ার জন্য। জি। তো এই ক্ষেত্রে আমি হলে কি করতাম, প্রথমে যেহেতু বাইরে ফরেনার উনি, হোক ডোনার হোক ভিজিটর যেই হোক না কেন, প্রথমে উনাকে ওয়েলকাম জানাতে হবে আমাদের দেশে আগমনের জন্য, স্বাগত উনাকে। বিশেষ করে তারপরে আন্তরিকতা যতটুকু দেখাবো। তারপর উনি যে উদ্দেশ্য এসেছে উনি আমাদের এখানে, সেই উদ্দেশ্য আমরা এখানে কাজ করছি, আমার যে প্রপোজাল বা যে কাজগুলি করতেছি এগুলি সুন্দরভাবে উনার কাছে ফুটিয়ে তুলবো, যে আমরা এইভাবে লক্ষ্য নিয়ে কাজ করতেছি, আমাদের এই টার্গেট, আমরা এইভাবে প্রোগ্রামটা সাজাইছি এবং এইভাবে আমরা কাজ করতেছি। এখন সেই ক্ষেত্রে কি করতে হবে, ওনাকে প্রথমে মানে অফিসে বসে যেভাবে হোক কথা বলতে মৌখিক হবে। তারপরে কি করা যায়, ওনাকে বাস্তবতার আলোকে প্র্যাকটিক্যালি ফিল্ডে নিয়ে যাওয়া যায়, যে চলেন আমরা আসলে প্রোগ্রামটা কিভাবে অ্যারেঞ্জ করতেছি বা এটা পোর্টফোলিও কি একটু চলেন দেখেন। আমি বাংলা ভাষায় যদি বলি আর কি আপনাকে, তখন ওনাকে নিয়ে গেলাম ফিল্ড লেভেলে, যাওয়ার পরে উনি এই সরাসরি উনি দেখলো
যে আসলে প্রোগ্রামটা কিভাবে করতেছি, এটা হেলথ প্রোগ্রাম হোক, এডুকেশন প্রোগ্রাম হোক, আর চাইল্ডহুড যে কোনো প্রোগ্রামে হোক না কেন। এক্সাম্পল আমি যদি যে ধরি যে ম্যাটার্নাল প্রোগ্রাম বা এমএনএসএ প্রোগ্রাম, হেলথ প্রোগ্রাম, তো এই ক্ষেত্রে আমি যে কোনো একটা ক্যাম্পের আয়োজন করতে পারি ওই দিন, যেহেতু স্পেশালি উনি আসবে। তো ক্যাম্পের আয়োজন করে ওই ক্যাম্পের মধ্যে উনাকে কি অ্যাটেন্ড করালাম, করার পরে দেখালাম উনাকে যে আসলে এই রোহিঙ্গা ক্যাম্পে ধরেন এক্সাম্পল টিকা কেন্দ্র একটা, ওই টিকা কেন্দ্রের মধ্যে আসলে টিকাটা কিভাবে আমরা এই তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি, যে আসলে টিকাটা কেন দেওয়া প্রয়োজন। একজন প্রেগনেন্ট ওমেন হইতে পারে, সে আসতে পারে এখানে, কেন আসবে সে, তার মানে স্বাস্থ্য সচেতনতা আমরা কিভাবে ওই ক্যাম্পের মধ্যে গইরা তুলছি আমাদের এই প্রজেক্টের মাধ্যমে, সেটা ওনার কাছে আমরা উপস্থাপন করতে পারি যে আমরা এইভাবে আসলে সাজাইছি বা এইভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেছি। এটা যে কোনটা অধিকার নিয়ে হইতে পারে, শিক্ষা নিয়ে হইতে পারে, মানে যে যে প্রজেক্ট তো আলাদা আলাদা, তো যে প্রজেক্টে আমি কাজ করি ওই প্রজেক্টটা ওনার কাছে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি রাইট। আমাদের যদি কেউ সাপোর্ট করে থাকে, এটা গভর্নমেন্ট হইতে পারে বা আদার্স কোনো অর্গানাইজেশন, লোকাল কোনো এনজিও হইতে পারে, তাদের সেই সাপোর্টটা করে থাকে, সেই সাপোর্টটা আমি এখানে তুলে ধরতে পারি। এখানে কমিউনিটি কিছু টিম লিডার থাকতে পারে, কোনো কমিউনিটি গ্রুপ থাকতে পারে, তো তারা যদি আমাদেরকে সাপোর্ট করে থাকি প্রোগ্রামটা সাস্টেন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি, ওনার কাছে তুলে ধরতে পারি। হ্যাঁ, এটা হোক ফিনান্সিয়ালি হোক নন ফিনান্সিয়ালি, অনেক সময় ভলান্টিয়ার থেকে কাজ করে, সেটা ওনার কাছে আমি উপস্থাপন করতে পারি। মানে টোটালি প্রোগ্রামটা আমি কিভাবে করতে চাই এবং আমার লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি, কিভাবে বাস্তবায়ন করব এবং কিভাবে করতেছি, সেটা বাস্তবতার আলোকে ওনার কাছে তুলে ধরা আসলে মেইনলি। জি, খুবই সুন্দর করে গুছিয়ে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা এটা একটা খুবই গুছানো উত্তর। এরকম করে আসলে লিখতে হবে, বা এইভাবে এই স্টাইলে আসলে লিখতে হবে, তবে তা না যে এছাড়া অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না। সো তার জন্য আমি আরেকজনকে ইনভাইট করছি, আপনারা আরেকজন কেউ একটু বলেন যে এটা আসলে আর কিভাবে লেখা যেতে পারে, বা এক্সট্রা কিছু কি এখানে অ্যাড করা যেতে পারে নাকি, যেগুলো সাদিকুর রহমান বললেন, খুব ভালোভাবেই বলেছেন। এছাড়া আসলে আর কি লেখা যেতে পারে, আরেকজন একটু বলেন প্লিজ। আপনারা কিন্তু আনমিউট করতে পারবেন, so আপনারা আনমিউট করে একজন একটু বলেন। একজন তো সাহস করে বললো এবং বেশ সুন্দর করেই বললো, আপনারা আরেকজন বলেন, কারণ এই উত্তরগুলো তো আপনাকে তখন লিখতে হবে। এখন যদি বলতে না পারেন প্র্যাকটিস সেশনে, তাহলে লিখবেন কিভাবে? অনেক সময় এগুলো ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, যেখানে আপনার মুখে বলতে হবে, লিখে না। লিখার সময় তো আমরা আসলে অনেক সময় চিন্তা করে সময় নিয়ে গুছিয়ে লিখতে পারি, মুখে যখন বলতে হয় তখন তো ইনস্ট্যান্ট বলতে হয়। তো এই জন্য আপনারা আসলে একটু মানে কনফিডেন্সের সাথে বলেন, যেহেতু এখানে তো আসলে কোনো রাইট আর রং অ্যান্সার নেই, কিন্তু আপনার অপিনিয়নটাই আপনি তুলে ধরবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। জি আমি তাহলে সাদিকুর রহমান ভাই যেভাবে বলছে খুব সুন্দর করে বলছে, আমি আরেকটু সামারাইজ করে বলতে চাই, মানে একটু সংক্ষেপে বলতে চাই। অফকোর্স অফকোর্স। তো যেটা হচ্ছে, আমি প্রথমে যে আমার যিনি ডেলিগেট আসবেন উনার সম্পর্কে একটা ধারণা নেব, যে উনি আসলে কি পারপাস আসতেছেন, এই আইডিয়াটা আমি আগে নেওয়ার চেষ্টা করব। এবং আমি একটা প্ল্যান করব, প্রি প্ল্যান, উনাকে আমি রিসিভ করব কিভাবে, বা কোন কোন জায়গায় আমি তাকে ভিজিট করাবো, বা ওনার যে কয়দিন থাকবে ওই ওয়ার্ক প্ল্যানটা কতটুকু হবে। হ্যাঁ, মানে উনি কি কি ভাবে ওনাকে, মানে কোন কোন পয়েন্টে উনি ভিজিট করতে চাচ্ছে। এখন এখানে তো অনেক ক্যাটাগরি থাকে, তো আমি এগুলা নিয়ে একটা প্রি প্ল্যান করব। এবং ওনার ওনার থাকার ব্যবস্থা, উনি কোথায় অবস্থান করবেন, এগুলার জন্য যেখানে যেখানে বুকিং দেওয়া দরকার এগুলি আমি অ্যারেঞ্জ করব। এবং এবং আমি পরবর্তীতে এই প্ল্যান অনুযায়ী একটা একটা করে আগাইতে থাকবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর করে বলেছেন। আসলে দুজনেরটা যদি কম্বাইন করা হয় তাহলে এটা একটা পারফেক্ট অ্যান্সার হবে, যেটা আপনারা দুজন মিলে বললেন। এখানে অবশ্যই একটা ওয়ার্ক প্ল্যান থাকতে হবে বা একটা প্ল্যান থাকতে হবে। So জি আপনি বলতে পারেন যে প্রথমে আমি একটা প্ল্যান রেডি করব, যে এই ডেলিগেট আসছে, সে আসার পরে
কি কি কাজ হবে, কি কি অ্যাক্টিভিটি হবে সেটার একটা প্ল্যান করলাম, এবং উনি যে আসবে ওনাকে কিভাবে রিসিভ করা হবে, উনি কোথায় থাকবে, বা ওনার জন্য একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, যাতে ওই ট্রান্সপোর্ট নিয়ে আমরা ওনাকে অফিস থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিয়ে যেতে পারি। সো পুরো আইটিনারি যেটাকে বলে স্কেডিউলটা, পুরো জি জি স্কেডিউলটা আপনাকে ঠিক করতে হবে এবং একটা প্ল্যান করতে হবে যে কি কি অ্যাক্টিভিটি করবেন। এরপরে ইমপ্লিমেন্টেশন যেটাকে বলে, বা অ্যাক্টিভিটি প্ল্যান করার পরে যখন আপনি ওটা এক্সিকিউট করতে যাবেন তখন অ্যাক্টিভিটি গুলো কি কি হবে, যেটা আপনারা বললেন যে আপনি একটা ফিল্ডে কিছু আয়োজন করতে পারেন, যেটা উনি সশরীরে এসে দেখতে পারে যে এতদিন আপনারা যে অ্যাক্টিভিটি গুলো করছিলেন প্রজেক্টের আওতায়, সেগুলো এখন উনি সশরীরে যেহেতু দেখবে, ফিজিক্যালি যেহেতু দেখবে, ওই অ্যাক্টিভিটি গুলো আপনি ওই দিনের জন্য সাজালেন গুছিয়ে, যে ওই দিন উনি এই দেখবে। ধরেন এটা যদি ডে লং অ্যাক্টিভিটি হয়, উনি সকাল থেকে বিকাল পর্যন্ত, তাহলে বিভিন্ন অ্যাক্টিভিটি হতে পারে। এটা আপনি নিজের মতো করে মানে সাজেস্ট করতে পারেন, যে ধরেন এই প্রজেক্টটা যদি রোহিঙ্গাদেরকে নিয়ে হয়, তাহলে রোহিঙ্গা রিলেটেড যা যা কাজ আছে, হয়তো রোহিঙ্গাদের জন্য একটা ছোট্ট ট্রেনিং হতে পারে, যে ট্রেনিংটা উনি সশরীরে এসে দেখলো। একটা হয়তো ক্যাম্প হতে পারে, যে ক্যাম্পের মধ্যে ওদেরকে কোনো ধরনের ত্রাণ বিতরণ করা হলো। আরেকটা যেটা হতে পারে এক্সট্রা অ্যাড করতে পারেন, যে মিডিয়া ইনভিটেশন করা, যেহেতু উনি একটা ইন্টারন্যাশনাল ডেলিগেট এবং ওনার আসাটা একটা বড় একটা ইভেন্ট, মিডিয়া ইনভাইট করে আপনারা হচ্ছে মিডিয়ার সাথে ব্রিফিং সেশন রাখতে পারেন, যেখানে হয়তো উনি ওনার এই ভিজিটের পারপাসটা এবং এই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলতে পারে, এবং ওখানে একটা ফটোগ্রাফার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, যে ফটোগ্রাফার হচ্ছে পুরো ইভেন্টটা ছবি তুলবে, তোলার পর আপনি যে অর্গানাইজেশন বা যে সংস্থার জন্য কাজ করছেন তাদের ওয়েবসাইটে ছবিগুলো দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, এবং প্রেস রিলিজ, মানে আপনি যে আজকের ইভেন্টটা হলো সেটা নিয়ে নিশ্চয়ই আপনি পত্রিকার মধ্যে প্রেস রিলিজ দিবেন, তো সেই প্রেস রিলিজ রেডি করা, সাথে ছবিগুলো দেওয়া, এই পুরো জিনিসটা আপনি গুছিয়ে লিখলে কিন্তু উত্তরটা খুবই সুন্দর হবে। বেসিক্যালি ওনারা দুজন, আপনারা যা দুজন বললেন দুজনের উত্তরটাই খুবই সুন্দর হয়েছে, এবং দুটাকে যদি কম্বাইন করে লেখা যায় এবং এই এক্সট্রা পয়েন্ট গুলো দেওয়া যায়, তাহলে উত্তরটা খুবই সুন্দর হবে। সো দেখেন এখানে আসলে কোনো রং অ্যান্সার নেই, আপনি যেভাবেই লিখেন না কেন সবই কারেক্ট। জাস্ট হচ্ছে মাথায় রাখবেন যে গুছিয়ে লিখতে হবে, এবং সেকেন্ড হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন যে বুলেট পয়েন্টে লিখতে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যখন রিটেন এক্সাম দেবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শুরুতে, এটা শুধু আসলে এনজিও না, আমি আপনাকে বলি যে আপনি যেটা সব সময় ক্যান্ডিডেটরা ভুল করে যে কোনো জায়গায় রিটেন এক্সাম দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে গুছিয়ে লিখে না। দ্বিতীয় হচ্ছে প্রচুর মানে কথা দিয়ে একদম পেজ ভরায় দেয়, টু দা পয়েন্ট অ্যান্সার দেয় না। এই দুটা কারণে কিন্তু এইচআররা খুবই বিরক্ত হয়, এবং আমি এটা নিয়ে এইচআরদের সাথে প্রচুর কথা বলেছি, এবং যেহেতু আমি অনেক সময় কাজও করি রিক্রুটমেন্টে আমার টিমের জন্য, এইচআরদের কিন্তু বা রিক্রুটারের কিন্তু এত টাইম থাকে না যে সে বসে বসে আপনার পৃষ্ঠার পর পৃষ্ঠা উত্তর দেখবে। আপনার কাজ হচ্ছে এমন ভাবে উত্তর লেখা যাতে যে উত্তরটা পড়ছে সে যাতে এক ঝলকে আপনার উত্তরটা বুঝে যায়। ধরেন আজকে যেরকম আমি যদি আপনাদেরকে বলি, ইভেন আজকেও আমি ব্র্যাকে আমার অফিসে আমরা হচ্ছে আমাদের একটা টিম আছে, সেই টিমের আমরা হচ্ছে রিক্রুটমেন্ট করছি, এবং সেই রিক্রুটমেন্ট ইন্টারনালি হচ্ছে, মানে ব্র্যাকের মধ্যে আবার আমরা হচ্ছে ইন্টারনাল কিছু রিক্রুটমেন্ট করি। ধরেন যে এই টিমের মধ্যে 10 জন আছে, এই 10 জনের মধ্যে আমরা হচ্ছে 2 জনকে প্রমোশন দিব, প্রমোশনের জন্য 10 জনই একটা রিটেন টেস্ট দিচ্ছে। সো ওরকম একটা রিটেন টেস্টে আজকে আমরা খাতা হচ্ছে আসলে চেক করছিলাম, আমি নিজে আজকে চেক করছিলাম। সো সেখানে সবচেয়ে যেটা ভুল মানুষ করে যে প্রচুর জিনিস লিখে, কিন্তু আপনি বিশ্বাস করেন যদি আপনি একসাথে 30-40 জনের খাতা দেখেন, আপনার কিন্তু টাইম নাই যে আপনি বসে বসে প্রত্যেকের লাইন বাই লাইন পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত, যাতে যে এইচআর এর হাতে মাত্র 2-3 মিনিট সময় আছে আপনার খাতা দেখার, যদি সে 50টা বা 30টা বা 20টা খাতাও দেখে, তার হাতে ধরেন খুব বেশি হলে হাইস্ট 5 মিনিটস আছে, সে 5 মিনিটস জন্য সে কতটুকু আপনার লেখা পড়বে? সে শুধু আপনার টু দা পয়েন্ট অ্যান্সার্স পড়বে, এবং আপনাকে অবশ্যই বুলেট পয়েন্টে লিখতে হবে। সো যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের শুরুতে আপনি 2-3 লাইনের একটা ইন্ট্রোডাকশন লিখবেন, জাস্ট মেইন কথাটা আপনি 2-3 লাইনে একটা ইন্ট্রোডাকশন লিখবেন, এটা একটা প্যারা হবে। সেকেন্ড প্যারার মধ্যে ডিরেক্ট যে প্রশ্নের উত্তরটা দিবেন বুলেট পয়েন্টে, যে কয়টা বুলেট পয়েন্ট হয়, বাট বুলেট পয়েন্ট
এক লাইনের বুলেট পয়েন্ট এক লাইনের বা 2 লাইন ম্যাক্স যদি খুব বেশি কিছু লিখতে হয়, বাট বেস্ট হচ্ছে এক লাইনের বুলেট পয়েন্ট। সবগুলো উত্তর লিখে বুলেট পয়েন্টে লাস্টে একটা ছোট্ট কনক্লুশন দিবেন। সো আমরা 3টা কাজ করব। ফার্স্টে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো 2-3 লাইনের, এরপর আমরা ডিরেক্ট উত্তরে চলে যাব, বুলেট পয়েন্ট দিয়ে আমরা উত্তর লিখবো এবং টু দা পয়েন্ট এবং একদম মানে কনসাইজ, একদম ব্রিফ। আমি ইতিহাস রচনা করব না, আমি সবকিছু বুলেট পয়েন্টে লিখবো এবং শেষে দিয়ে আমি একটা ছোট্ট 2-3 লাইনের একটা কনক্লুশন লিখবো। আপনি যদি হুট করে উত্তর শেষ করে দেন তাহলে জিনিসটা সুন্দর হবে না। আপনাকে অবশ্যই গুছিয়ে 2টা লাইন হলো লিখতে হবে কনক্লুশন হিসেবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং এটা এনজিও না, খালি বাইরের যে কোনো অর্গানাইজেশনে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়, খুবই ইমপ্রেস করে রিক্রুটারকে। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হেড অফিস বেসড জবগুলোতে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে কিন্তু অবশ্যই ইংলিশে কোয়েশ্চেন হয়। সো আপনার ইংলিশটাকে কিন্তু আপনার ঝালাই করে নিতে হবে, ইমপ্রুভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফিল্ডের জন্য মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমাদের ব্র্যাকে, যেটা হয় যে ফিল্ড রিলেটেড যে বিভিন্ন ফিল্ডে পোস্টেড, হেড অফিস তো ঢাকায় হয়, ফিল্ড হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টে হয়। সো ফিল্ড রিলেটেড জবগুলোতে ইউজুয়ালি বাংলায় প্রশ্ন হয়, কিন্তু যদি কোনো হাই লেভেল পোস্ট হয় যেটা ফিল্ডে, তখন ইংলিশে হয়। আর হচ্ছে যদি আপনার হেড অফিসে হয় তাহলে অবশ্যই ইংলিশে হবে। সো চেষ্টা করবেন ইংলিশে গুছিয়ে উত্তর দেওয়ার। স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট যেটা, এটা একেবারেই আপনার কাজের ক্ষেত্রে রিলেটেড। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সে পোস্ট নিয়েই হচ্ছে আপনার কোয়েশ্চেন আসবে। সো অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সে পোস্টে আসলে কাজগুলো কি কি। এই ক্ষেত্রে আমি যেটা বারবার বলি যে জব ডিসক্রিপশনটা ভালো করে আইডিয়া রাখবেন যে আপনার আসলে কি কাজ করতে হবে এবং সেই কাজের আওতায় আপনার রোলগুলো কি, কোয়েশ্চেন সেটা রিলেটেড হবে। সো একটা যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে কমিউনিকেশনস বা মার্কেটিং এই ধরনের কোনো একটা প্রমোশন, এই ধরনের কোনো একটা পোস্টে কাজ করবেন, যে পোস্টের কাজ আপনি যেটার জন্য আসলে অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, যেটার জন্য আপনি এক্সাম দিচ্ছেন, সেই রোলটা হচ্ছে কোনো প্রজেক্ট অফিসারের বা কোনো ধরনের কমিউনিকেশনস পার্সনের বা কোনো ধরনের মার্কেটিং বা প্রমোশনাল অফিসারের, যার কাজ হচ্ছে আপনি যে প্রজেক্টের জন্য বা যে প্রোগ্রামের জন্য কাজ করছেন সে কাজটাকে প্রচার করা, সেই কাজটার প্রমোশন করা। সো আপনার এরকম একটা কোয়েশ্চেন আসলো যে আপনি ব্র্যাকের একটা হেলথ প্রোগ্রামে কাজ করেন বা একটা হেলথ প্রজেক্টে কাজ করেন। এখন আপনি হয়তো জানেন যে বিভিন্ন এনজিওতে কিন্তু ইম্পর্টেন্ট ডেট গুলো, যেগুলো হচ্ছে সামাজিক উন্নয়নমূলক ডেট, হ্যাঁ, বা ইন জেনারেল কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, উইমেন্স ডে, ইউথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, হ্যাঁ, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস ডে বা বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে যেসব ডে আছে, যেমন রানা প্লাজা ইনসিডেন্ট, হ্যাঁ, এই ধরনের, বা মে ডে যেটা লেবার ডে, এই ধরনের কিছু ডে গুলো কিন্তু প্রত্যেকটা এনজিও তে সেলিব্রেট করা হয়। সো এই ডে গুলো নিয়ে অবশ্যই আইডিয়া থাকতে হবে। সো ধরেন আপনার ওয়ার্ল্ড হেলথ ডে নিয়ে একটা প্ল্যান তৈরি করতে বললো যে ব্র্যাকে ওয়ার্ল্ড হেলথ ডে খুব বড় করে আয়োজন করা হয় এবং আপনি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে কাজ করেন। এখন আপনাকে বলা হলো যে ওয়ার্ল্ড হেলথ ডে নিয়ে একটা প্ল্যান বা একটা অ্যাক্টিভিটি আপনি সাজেস্ট করুন, যে কি কি আপনি করবেন এই দিনটাকে উদযাপন করার জন্য। আপনি হেড অফিসে কাজ করেন বা আপনি ফিল্ড অফিসে কাজ করেন, আপনি হচ্ছে এই ডেটা উদযাপন করবেন একজন অফিসার হিসেবে বা একজন ম্যানেজার হিসেবে। তাহলে এখন আপনি কি করবেন? এই উত্তরটা কে দিতে পারবে? এটারও সেম কোনো রাইট রং অ্যান্সার নেই, এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি। সো এখন আমি চাই যে অন্যরা যারা আছেন আপনারা একটু বলেন যেটার উত্তর কি হতে পারে, সাজেস্ট করেন। আমি কিন্তু প্রথম উত্তর দেইনি, আপনাদের থেকেই উত্তর এসেছে, এবারও আপনাদের থেকেই উত্তর আসবে। আমি আনমিউট করার অপশন দিয়েছি, সো আপনারা একটু আনমিউট করেন, করে একজন শুরু করেন, তারপরে বাকিরাও বলতে পারেন। কে বলবে এটার উত্তর, কে দিবে? আসসালামু আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম আসসালাম। আম, প্রথমে ম্যাম ব্র্যাকের যে এটা কমিউনিকেশন এবং হেলথ প্রোগ্রামের বিষয়ে আমি একটা সেমিনার বা কোনো কিছু একটা আয়োজন করলাম। জি দিন তারপরে বিষয়টা আমার যে গ্রুপ থাকবে, গ্রুপে সবার সঙ্গে এই বিষয়টা ডিসকাস করে তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করব। জি তো কাজগুলো কি হবে, এটা যে আপনি ধরুন আপনাকে যখন বলছে একটা প্ল্যান সাজেস্ট করতে, আপনাকে তো বুলেট পয়েন্টে কিছু কিছু অ্যাক্টিভিটি বা কিছু কিছু প্ল্যান বলতে হবে। তো সেই প্ল্যানের মধ্যে একটা বললেন সেমিনার, এটা খুবই ভালো পয়েন্ট। এছাড়া আর কি হতে পারে? হেলথ রিলেটেড, যেহেতু হেলথের বিভিন্ন, যেমন হ্যান্ড ওয়াশিং, তারপরে হেলথ রিলেটেড আরো লিফলেট, এইসব কিছু আমরা দিতে পারি। বিতরণ আর করতে পারি। কমিউনিকেশনের জন্য আশেপাশে যারা আছে, মানে যে যে এলাকাতে বা যেখানে আমরা সেমিনার করব সেই এলাকার মানে প্রতিনিধি বা প্রতিনিধি বা আশেপাশে যে যাদেরকে নিয়ে কাজ করব তাদের সঙ্গে আমরা একটু গুড কমিউনিকেশন রাখলাম। রাইট। আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেমন আপনি বললেন সেমিনার, তারপরে যদি ব্রশার লিফলেট করা হয় যেগুলোতে আসলে অ্যাওয়ারনেস মেসেজ আছে, হ্যাঁ, হেলথ রিলেটেড, সেই অ্যাওয়ারনেস মেসেজ মানে সম্পৃক্ত করে সেই অ্যাওয়ারনেস মেসেজ গুলো সুন্দর করে লিখে কোনো লিফলেট বা কোনো ব্রশার, কোনো পোস্টার, এগুলো হচ্ছে আপনি বিতরণ করলেন বা হচ্ছে র্যালি করলেন। এছাড়া আর কি করা যেতে পারে? আর কেউ কি বলতে চান? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই এক্ষেত্রে বলেন। হ্যাঁ, প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে এটা অবশ্যই মাস্ট বি আগে মানে প্ল্যান পরিকল্পনা করতে হবে। সেটা যে রাইট। কোনো প্রোগ্রাম হইতে পারে। তো পরিকল্পনা আমি প্রথমে করবো যে আসলে আজকে মূলত কি ডে বা যে প্রোগ্রামটা সেটা কি উপলক্ষে হইতেছে। এক্সাম্পল ধরে নিলাম আমি নারী দিবস। তো নারী দিবসে ওইটা নিয়ে আমি কি করব, প্রথমে ফার্স্ট অফ আমি একটা রেলি করতে পারি। হুম রেলির আয়োজন করার পর আমি একটা সেমিনার আয়োজন করতে পারি। হয়তো বলছেন যেটা আর কি, একটা সমষ্টিগত সবাই বসলাম এখানে থেকে একটা মানে সেমিনার আয়োজন করলাম এই বিষয় নিয়ে। এখানে ধরেন নারী যেহেতু আছে, এই ক্ষেত্রে একটা প্রাইমারি স্কুল বা গার্লস স্কুল এখানে হইতে পারে, নারী যারা অসংখ্য মেয়েরা আছে তাদেরকে এখানে রাখা যায়। হ্যাঁ, ওই মাঠে একটা বড় একটা স্পেসে করা যায়, কোনো একটা হল রুমে হুম করা যায়। হ্যাঁ, তো ওইখানে করা যায়। আবার আরেকটা বিষয় করা যায়, কোনো মধ্যে নির্দিষ্ট যেখানে যে গ্রামটার মধ্যে বেশি মানুষ মানে সমাহিত হইতে পারবে, মানে হুম জায়গা নির্ধারণ করা যে জায়গাতে অনেক নারী উপস্থিত হতে পারবে। তো ধরেন একটা বাড়ি হইতে পারে, বিশাল একটা বাড়ি, বাড়ির মধ্যে একটা উঠান বৈঠকের একটা আমি আয়োজন করতে পারি এখানে। হ্যাঁ, হুম বা কোনো একটা মাঠ, খোলা একটা মাঠের মধ্যে আমি এখানে প্রজেক্টরের মাধ্যমে যাতে নারীদেরকে নিয়ে অধিকার হইতে পারে, সুরক্ষা হইতে পারে, স্বাস্থ্য সচেতন হইতে পারে, এই বিষয়ে আমি ডিসপ্লে মাধ্যমে এটা প্রদর্শন করতে পারি এখানে। ঠিক আছে, রাইট। এইভাবে করা যায়। আবার দেখা গেছে যে বিভিন্ন ফোক সং এর মাধ্যমে আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যাইতে পারে এই বিষয়টা নিয়ে। ইয়েস। গানের মাধ্যমে এতে মানুষ খুব এনজয় করবে বিষয়টা, মানে ইয়েস। প্যারা নিবে না যে ডাকলো কেন ডাকলো। খাবার তো হয়তো বা একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করা যায় হালকা, যদি বাজেটে থাকে। হ্যাঁ, তাহলে মানুষ হুম একটু অ্যাট্রাক্টিভ হবে যে আসলে যেহেতু খাবার আছে, খাবারে চলে যাবে এখানে গিয়ে সে একটা ভালো একটা মেসেজ নিয়ে আসবে। হ্যাঁ, এটাও হইতে পারে। তো ওই ক্ষেত্রে আবার কিছু কন্ট্রোলিং এর জন্য তাদেরকে এখানে কিছু আনসার রাখা যাইতে পারে। এটা হচ্ছে মানে কমিউনিকেশনের মাধ্যমে একটা ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে যে আমরা এই হুম প্রোগ্রামটা করতে চাইছি, যে একটু হেল্প করেন আপনাদের ভলান্টিয়ারকে দিয়ে। আনসার এখানে রাখা হুম যায় কন্ট্রোলিং এর জন্য। আবার দেখা গেছে যে এই এর পাশাপাশি এখানে কিছু ওই যে সাংবাদিক, স্বাভাবিক সাংবাদিক থাকলে বেশি ভালো। এখানে দেখা গেছে এই যে বিষয়গুলো আমরা তুলে ধরছি গেলে, যেহেতু আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, এই সেই হিসেবে দেখা গেছে অর্গানাইজেশন আমার এখানে পাবলিসিটি পাইলো, আর আমার যে ডোনার যারা আছে তারাও একটা পাবলিসিটি পাইলো। এখানে আমি ওই মেসেজটা দিতে পারি। হ্যাঁ, আমার প্রতিষ্ঠান সম্পর্কে দিতে পারি, আমার ডোনার পার্ট যারা আছে তারা কি কি নিয়ে কাজ করতে সেটা তাদেরকে জানাইতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একের মধ্যে দুই হইব, তিন হইতে পারে। একটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি পেলো, আর একটা আমি আমার একটা পরিচিতি পাইলো যে আমি সাদিকুর রহমান, আমি এই কাজ করতেছি, আমি এই অমুক প্রতিষ্ঠানের সাথে আছি। তো মানে অনেকগুলি মেসেজ এক কথায় একটা মাধ্যমে অনেকগুলি আসলে এখানে পৌঁছানো যায়। ঠিক আছে রাইট। আপু, আসলে বললেও আরো অনেক কিছু বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। না, এটাই আসলে আপনি খুব গুছিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি বলেছেন। এখানে যেটা বললাম যে আপনি আপনার ইচ্ছা মতো আসলে সাজেস্ট করতে পারেন যে আপনার মতে আসলে কি করা যেতে পারে। তো অবশ্যই হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আগে একটা প্ল্যান করবেন এবং সেই প্ল্যানটার কথা বুলেট পয়েন্টে অবশ্যই সাজেস্ট করবেন
যে আমি হচ্ছে এই কাজগুলো করব এবং এর প্রেক্ষিতে আমি হচ্ছে এভাবে এভাবে ইমপ্লিমেন্ট করব। সো আবারও যেটা বললাম যে গুছিয়ে আপনি একটা ইন্ট্রো লিখবেন যে কি প্রোগ্রাম নিয়ে করছেন, কেন করছেন, তারপরে কি কি আসলে সাজেস্ট করছেন যেটা প্রশ্নের আসলে উত্তর হবে, সেগুলো সাজিয়ে লিখবেন এবং লেখার পরে এরপরে হচ্ছে একটা কনক্লুশন দিবেন। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর কেউ কি বলতে চান কিছু? আর কোনো সাজেশন আছে কারোর? আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আহ, এই ধরনের প্রশ্নগুলোতে তো আসলে কিছুটা সময় পাওয়া যায়। সো যখন এগুলো ইন্টারভিউতে যদি কোনো কারণে জিজ্ঞেস করে তখন হয়তো উপস্থিত বুদ্ধি ইউজ করে ইনস্ট্যান্ট আসলে কিছু একটা চিন্তা করে বলতে হবে। কিন্তু যখন রিটেন এক্সামে বলবেন তখন তো একটু ব্রেনস্টর্মিং করতে পারবেন বা একটু চিন্তা করতে পারবেন যে আসলে কি বলা যেতে পারে বা কি লেখা যেতে পারে। ঠিক আছে, সো একটু চিন্তা করে দেখবেন এইগুলো আসলে এনজিও, মানে হ্যাঁ, যখন আপনি একদম টেকনিক্যাল প্রশ্ন, আপনি এনজিও তে এক্সপিরিয়েন্স আছে, অনেকদিন ধরে কাজ করছেন, তখন আপনি হয়তো একটা টেকনিক্যাল অ্যাঙ্গেল দিতে পারবেন। কিন্তু এগুলো আসলে খুবই বেসিক প্রশ্ন এবং এখানে আসলে আপনার জাস্ট বেসিক নলেজ বা আপনি কি এনজিও সম্পর্কে সামান্যতম ধারণা আছে নাকি, এই ধরনের জিনিসগুলো আসলে দেখা হয়। তো এখানে খুব টেনশনের কোনো কারণ নেই যে আমার উত্তরটা কি খুব বেশি গুছানো বা সুন্দর হলো নাকি। এখানে আসলে আপনার জাস্ট ওই স্মার্টনেসটা দেখবে যে আপনি এ ধরনের প্রশ্নতে কতটা গুছিয়ে অ্যান্সার করতে পারেন। আপনার যে খুব নলেজ থাকতে হবে বা এনজিওর এক্সপিরিয়েন্স থাকতে হবে তা না। এখন যদি আপনি এমন কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করেন যেটা আসলে খুবই সিনিয়র পোস্ট এবং যেটার এক্সপিরিয়েন্স চাচ্ছে, তখন তো আপনার প্রশ্ন খুবই টেকনিক্যাল হবে এবং অ্যান্সারও চেষ্টা করবে আপনার থেকে বের করার যেটা খুবই টেকনিক্যাল অ্যান্সার। বাট যদি আপনি এন্ট্রি লেভেল টাইপ পোস্ট বা যেগুলোতে আসলে এনজিও এক্সপিরিয়েন্স এর দরকার নেই, সেখানে আসলে এই টাইপের প্রশ্ন আসলে আপনি জাস্ট আপনার বেসিক নলেজ দিয়ে অ্যান্সার করতে পারবেন। এরপরে যেটা, এটা আসলে আরেক ধরনের টেস্ট যেটা এখন খুবই পপুলার এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু শুধু যে আপনার এনজিওতে আসে তা না, এগুলো আসলে মাল্টি ন্যাশনালও আসে। ইনফ্যাক্ট আমি নিজে কর্পোরেটে যেহেতু কাজ করেছি, আমি কিন্তু এ ধরনের প্রশ্ন কর্পোরেটের রিটেন এক্সামেও পেয়েছি এবং আপনি যদি বলেন মাল্টি ন্যাশনাল গুলোতেও আমি এ ধরনের কোয়েশ্চেন পেয়েছি। সো আমি বলবো যে এটা আসলে এখন একটা মানে খুব নতুন একটা পপুলার ট্রেন্ড যে পার্সোনালিটি টেস্ট একটা সেকশন রাখা হয় যে কোনো ধরনের বড় অর্গানাইজেশনের রিটেন টেস্টে। আপনি যদি এনজিও তে ট্রাই করেন বা কোনো মাল্টিন্যাশনালে ট্রাই করেন বা কোনো কর্পোরেটে ট্রাই করেন, এই ধরনের পার্সোনালিটি টেস্ট কোয়েশ্চেন কিন্তু আপনি এখন পাবেন। সো এটাও আসলে জাস্ট আপনার বেসিক নলেজ বা আপনি হচ্ছে কি ধরনের মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে ওয়ার্ক প্লেস কালচার সম্পর্কে। যে আমরা ধরেন অনেকেই নলেজেবল, কিন্তু সবার কিন্তু কমিউনিকেশন স্কিল বা ধরেন স্মার্টনেস, প্রেজেন্টেশন স্কিলস নাই। সো আপনি যখন একটা চাকরি করতে যাবেন বা একটা কর্মক্ষেত্রে কাজ করতে যাবেন, আপনার কিন্তু ওই কর্মক্ষেত্রে কাজ করার মতো পার্সোনালিটিও থাকতে হবে। দেখা যায় অনেক সময় অনেকে অনেক নলেজেবল, কিন্তু সে একটা চাকরি করতে গিয়ে অনেকের সাথে একসাথে একটা টিমের সাথে কাজ করার মতো তার ম্যাচুরিটি থাকে না। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আপনি একটা এনজিও তে, ইউজুয়ালি যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে খুবই মানে একটা ডাইভার্স একটা মানে বড় একটা ওয়ার্কফোর্স থাকে, মানে যেখানে আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সাথে আপনাকে কাজ করতে হবে, সে দেশের হোক বিদেশের হোক বিভিন্ন সেক্টরের হোক, তখন দেখা যায় আপনার একটা পার্সোনালিটি বা একটা ম্যাচুরিটি থাকা খুব দরকার। সো এই জিনিসগুলো আসলে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চেক করা হয় যে আপনি কি আসলে অর্গানাইজেশনের জন্য ফিট নাকি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এমন সব মানুষদেরকে ভুল করে আমরা আসলে নিয়ে নিই যারা হচ্ছে আসলে এনজিওর জন্য ফিট না। কারণ এনজিও তে দেখবেন যে খুবই ভালো এনভায়রনমেন্ট কে প্রমোট করা হয়, যেখানে হচ্ছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য উভয়ের জন্য ভালো একটা এনভায়রনমেন্ট লাগবে। সো এই ভালো এনভায়রনমেন্ট ইনশিওর করার জন্য কিন্তু যারা কাজ করবে তাদেরকেও খুবই ভালো মানে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করতে হবে। এখন ধরেন আপনি নারীদেরকে রেসপেক্ট করেন না, আপনি মনে করেন যে নারীদের আসলে চাকরি করা উচিত না, তারা কেন চাকরি করবে, কিন্তু আপনি কাজ করছেন এনজিওর একটা নারী ক্ষমতায়ন প্রজেক্ট, একটা উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টে, তাহলে কি হলো? হলো না তো। সো বিষয়টা হচ্ছে আসলে এরকম। এই ক্ষেত্রে আপনার জাস্ট আপনার
স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার করতে হবে, কারণ এমনও দেখা যায় যে অনেক সময় ভুলভাল রেসপন্সের কারণে আপনার জাস্ট একটা অ্যান্সারের কারণে আপনার সবগুলো সেকশন আপনি সুন্দর করে লিখলেন, আপনি প্রবলেম সলভিং সেকশনে সুন্দর অ্যান্সার দিলেন, আপনার স্কিল সেট যেখানে চেক করবে সেখানে আপনি ভালো করে অ্যান্সার লিখলেন, কিন্তু আপনার পার্সোনাল কোয়ালিটি টাইপ কোয়েশ্চেন যেখানে আসলে বোঝার চেষ্টা করা হবে যে আপনার জেন্ডার সম্পর্কে ধারণা আছে নাকি, আপনি নারীদের রেসপেক্ট করার ক্ষেত্রে আপনার মানসিকতা কিরকম, এই ধরনের প্রশ্নগুলোতে দেখা যায় অনেক সময় অনেকে এমন উত্তর দিয়ে দেয়, তো তখন দেখা যায় যে অনেক সময় সে বাদ পড়ে যেতে পারে। সো কি ধরনের কোয়েশ্চেন আসলে এখানে আসতে পারে, যেমন ধরেন এটা খুবই একটা মানে আমি বলবো একটা আপেক্ষিক একটা কোয়েশ্চেন, যেখানে এক একজনের মতামত আসলে এক এক রকম। হোয়াট ইজ দ্য মোস্ট প্রেসিং ইস্যু ইন বাংলাদেশ রাইট নাও অ্যাকর্ডিং টু ইউ? Why do you think it is important and how is it affecting the country? So, আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বেশি এখন বড় সমস্যা বা সবচেয়ে বেশি বড় ইস্যু কোনটা? হ্যাঁ, যেটা আপনি মনে করেন যে এনজিও গুলোতে কাজ করা উচিত, যেটা সলভ করার জন্য এনজিও গুলোতে কাজ করা উচিত, বা এনজিও গুলো এটা নিয়ে কাজ করছে এবং এটা আসলে দেশের জন্য খুবই প্রয়োজন। এটা কিন্তু আপনার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, সো এখানে আপনি আসলে কোন বিষয়টাকে খুব প্রেসিং ইস্যু বলবেন? এই প্রশ্ন কিন্তু আমি ব্র্যাকেও যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখনও এই প্রশ্নটা আমি পেয়েছি। আমি যখন আইওএম এ জাতিসংঘের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম তখনও কিন্তু আমি এই প্রশ্নটা আমাকে ভাইভাতে করা হয়েছিল। সো এটা কিন্তু একটা মানে খুব ক্রিটিক্যালও একটা কোয়েশ্চেন আমি বলবো না, বিকজ এটার আসলে মতামত ভ্যারি করে, বাট এটা আপনি কতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এটার উত্তর কিন্তু আমি অবশ্যই এক্সপেক্ট করি যে আপনারা দিবেন। এটা খুবই মানে সহজ একটা প্রশ্ন, কারণ এটা আপনার ব্যক্তিগত মতামত। সো এখন আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে এটার উত্তর আপনি কি লিখবেন, আপনি হলে এটার উত্তর কি লিখবেন? একটু কথা বলি, সাদিক ভাই। জি, তো সাদিকুর রহমান। জি, জি যাই হোক, এই তো আপনি যে আজকের যে ক্লাসগুলি মূলত করাচ্ছেন প্রত্যেকটা আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু, প্রত্যেকটা মানে এনজিওর জীবনে আর কি, এনজিওর জগতে যে প্রশ্নগুলি বলছেন এগুলি কিন্তু আসলে বাধ্যতামূলক কোনো না কোনো ভাবে কিন্তু আইসা যায়, সংক্ষিপ্ত আকারে হোক আর বাইবাতে হোক না কেন, এগুলি কিন্তু নর্মালি আসলে আসে, কারণ অনেকগুলি জি বাইবা আমি ফেস করছি। যাই হোক, তো এই আপনার যে স্ক্রিনের আলোকে যে উত্তর যেটা বলছেন সেটা আসলে আমার যে পার্সোনালি মতামত, যে আমাদের এখনো কিন্তু যে গোল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলি কিন্তু আসলে বাস্তবায়ন হয় নাই। আবার ক্ষেত্র বিশেষে কিছু কিছু এনজিও আছে যে ধরেন আগে একটা জায়গায় কাজ করতো, এখন ওই প্রতিষ্ঠান মনে করতেছে যে আসলে এখানে কাজ করার প্রয়োজন নাই, আসলে তারা অ্যাওয়ারনেস হয়ে গেছে, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে কোনো জায়গায় এইভাবে 100% অ্যাওয়ারনেস বিল্ড আপ এখনো হয় নাই। সেটা আপনার স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, কৃষি বলেন, যাই বলেন না কেন। আর বর্তমান যে প্রেক্ষাপটের কথা আপনি বলছেন, এই ক্ষেত্রে আমি যেটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হুম হচ্ছে হুম আমাদের বাংলাদেশে অনেকে আছে যারা আসলে শিক্ষিত কিন্তু বেকারের সংখ্যা অনেক বেশি। তাদের জন্য বাস্তবিক পক্ষে টেকনিক্যাল বিষয়ে তাদেরকে দক্ষ করার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, এনজিও কাজ করা আমার মতে উচিত। নইলে হুম বাংলাদেশ কখনোই আর উন্নত দেশ হবে না আমি বলে মনে করি আর কি। এবং এটারে জোর দেওয়া উচিত। থ্যাংক ইউ, এক্স্যাক্টলি। এতটুকু। এটা খুব ভালো একটা উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে এনজিও গুলো কিন্তু এসডিজি গোল নিয়ে কাজ করে। আমি জানি না আপনারা জানেন নাকি, এসডিজি গোল হচ্ছে হ্যাঁ, সাস্টেইনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গোলস। গোল। হ্যাঁ, সো এসডিজি নিয়ে বাংলাদেশের যে গোল আছে 2030-এর আছে, এই গোলগুলো নিয়ে আসলে প্রত্যেকটা এনজিও, ইউএন এর এনজিও বলেন, ব্র্যাক বলেন, কেয়ার বলেন, বা অন্যান্য যেসব এনজিও আছে, সেভ দ্য চিলড্রেন প্ল্যান, প্রত্যেকটাতেই কিন্তু এসডিজি গোলস নিয়েই কাজ করে। কেন কাজ করে? বিকজ এসডিজি দিয়ে আসলে একটা উন্নত দেশ বা একটা উন্নয়নশীল দেশ গড়া সম্ভব। সো এই এসডিজি গোলের মধ্যে একটা কিন্তু আছে হচ্ছে একটা স্কিলড নেশন ক্রিয়েট করা, বা সফট স্কিলস এন্ড হার্ড স্কিলস ইমপ্রুভ করা। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট। সো যেমন এখন স্কিলের উপরে বা ফিউচার স্কিলস এর উপরে এত জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে কিন্তু যেমন আপনি যদি এখন ব্র্যাকে ধরেন ইন্টারভিউ দিচ্ছেন, আপনি যদি এই কথাটা বলেন তাহলে আপনি অনেক অনেক নাম্বার পাবেন, কারণ ব্র্যাকে কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের ব্র্যাকে স্কিলস ইনস্টিটিউট আছে,
যে স্কিলস ইনস্টিটিউটে আপনি যেটা বললেন, দেশে বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই সবাইকে কারিগরি শিক্ষা, সফট স্কিলস বা এই যে আমরা যে নিউ ইয়ার একাডেমিতে বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি, ব্র্যাকে কিন্তু এই ধরনের ট্রেনিং যারা একেবারে মানে ধরেন যে খুবই লো একটা ইনকাম সোসাইটিতে বিলং করে, যারা আসলে কখনো এই ধরনের স্কিল একাডেমিতে অ্যাক্সেস পাবে না, বিকজ তাদের ওই আসলে আহ আর্থিক ক্ষমতাটা নেই, বা তারা হয়তো ইন্টারনেটও, আপনারা যেমন ইন্টারনেট ইউজ করে নিউ ইয়ার ক্লাসগুলো করতে পারছেন, কিন্তু এরকম অনেকেই আছে যারা হয়তো এই সুযোগটা পাচ্ছে না। তাদের জন্য আসলে ব্র্যাক এবং ব্র্যাকের মতো অন্যান্য এনজিওরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে। সো কিভাবে বেকার সংখ্যা কমানো যায়? স্কিল ডেভেলপমেন্ট করে। সো এইটা নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে, স্পেশালি ব্র্যাকে কিন্তু বড় একটা প্রোগ্রাম আছে। সো ধরেন এই যে আপনি এখন এই ইস্যুটা নিয়ে লিখলেন, আপনি যদি সুন্দর করে গুছিয়ে লেখেন আপনি অবশ্যই নাম্বার পাবেন, কারণ আপনি ব্র্যাকের একটা খুব বড় প্রোগ্রামকেই কিন্তু টাচ করছেন। তো এভাবে যে কোনো ইস্যু নিয়ে কিন্তু লেখা যায়, কোনো রাইট আর রং অ্যান্সার কিন্তু নাই। আপনি নারীদের প্রতি যে যৌন হয়রানি হচ্ছে, এটা একটা সমস্যা হতে পারে, আপনি লিখতে পারেন। তারপরে হচ্ছে রেফিউজি ক্রাইসিস নিয়ে লিখতে পারেন। তারপরে হচ্ছে এডুকেশনের অভাব, যে বাংলাদেশে এখনো শিক্ষার হার অনেক কম, এটা নিয়ে লিখতে পারেন। বাল্য বিবাহ একটা প্রবলেম, যেটা নিয়ে সব এনজিও কাজ করে, বাল্য বিবাহ নিয়ে লিখতে পারেন। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে। হ্যাঁ, স্বাস্থ্যকর পানির অভাব বাংলাদেশে, এটা নিয়ে লিখতে পারেন। মানে প্রচুর প্রচুর জিনিস আছে যেটা নিয়ে লেখা যেতে পারে। সো এটার আপনি যেটা আপনি মনে করেন যে আপনি গুছিয়ে লিখতে পারবেন, সেটা নিয়ে কিন্তু আপনি খুবই সুন্দর করে লিখতে পারবেন। So, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একদমই পার্সোনালিটি টেস্ট নির্ভর, যে আপনি আসলে কোনটাকে দেশের সমস্যা মনে করেন, এবং গুছিয়ে যদি লজিক্যালি লিখতে পারেন, যে কোনো কিছুর জন্য আপনি আসলে নাম্বার পাবেন। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যদি বেসিক নলেজ থাকে যে এখন আশেপাশে কি ঘটছে, হুম, এখানে কিন্তু আসলে আপনি এনজিওতে না কাজ করলেও আমরা তো সবাই খবর দেখি, আমরা সবাই টিভি দেখি, আমরা সবাই ফেসবুক ইউজ করি, আমরা সবাই অনলাইন নিউজ পড়ি। So, আমরা সবাই তো জানি আসলে দেশে কি ঘটছে না ঘটছে বা দেশের প্রবলেম কি। So, আপনি যদি আসলে এখন কারেন্ট কনটেক্সটে আপনি যদি সব খোঁজ খবর এমনিতেই না রাখেন, আপনি তো আসলে ইউ আর লিভিং আন্ডার আ রক, আপনি আসলে গুহায় বাস করেন। সো সেটার জন্য তো আপনি এনজিও না, কোনো জায়গার জন্যই ফিট না। সো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে নিজের নলেজকে আপডেট করতে, কোথায় কি হচ্ছে সেটা জানতে, টিভিতে খবর দেখবেন, ইন্টারন্যাশনাল নিউজ গুলো পড়বেন, আল জাজিরা দেখবেন। অনেক সময় হয় কি এই ধরনের প্রশ্নগুলো ইন্টারন্যাশনাল কনটেক্সটে বললে এনজিওতে আরো বেশি ইমপ্রেসড হয়। যেমন আমাকে প্রশ্ন করেছিল যে আম, তুমি গতকালকে টিভিতে লাস্ট কি দেখেছো যেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার ইন্টারভিউর সময় ব্র্যাকে। তো এখন যদি আমি বলতাম কালকে আমি একটা সিরিয়াল দেখেছি টিভিতে, বা কালকে আমি একটা মুভি দেখেছি, তাহলে তো আসলে এটা আমার উত্তরটা আসলে সঠিক না। সো যেটা তখন আমি যখন ইন্টারভিউ দিয়েছি তখন আসলে ইউএস এর ইলেকশন হচ্ছিল, এবং আমার সেই সময়ের যেই গত ইন্টারভিউটা যেটা ছিল তার আগের দিন আমার আসলে টিভিতে এটাই আমি আসলে দেখছিলাম, ইউএস ইলেকশন নিয়ে, যে জো বাইডেন এবং কামলা হ্যারিস যে জিতে যাচ্ছে, ট্রাম্প যে হেরে যাচ্ছে। সো এটা নিয়ে কিন্তু আমি আমার ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এরকম আমেরিকার ইলেকশন ফলো করছি, এবং আমি দেখলাম কামলা হ্যারিস হচ্ছে প্রথম নারী যে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, ইতিহাস রচনা করেছে। এই টাইপের কিছু বিষয় যেগুলো আমি আসলে আসলে দেখেছি, এবং এট দ্য সেম টাইম আমি আসলে জানানোর চেষ্টা করেছি যে আমি ওয়ার্ল্ড ইকোনমি বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়েও আমার ধারণা আছে। তো এই ধরনের বুদ্ধিদীপ্ত উত্তর দিলে কিন্তু এমনিতেই ইন্টারভিউয়ার খুব ইমপ্রেসড হবে। আর যেহেতু এনজিও গুলো গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করে, ইন্টারন্যাশনাল অডিয়েন্স নিয়েও কাজ করে, সো আপনার দেশের পাশাপাশি দেশের বাইরের নলেজও কিন্তু থাকতে হবে। এটা শুধু এনজিও না, আপনার অবশ্যই আপনার আউট নলেজের রিফ্লেকশনটা যদি আপনি দেখেন আপনার যে কোনো জায়গায়, তো অবশ্যই আপনি আসলে ইমপ্রেসড করতে পারবেন, তাই না? সো এর ছাড়া এমসিকিউ টাইপ কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেটা আসলে এনজিও গুলোতে আসে। সেটা খুবই বেসিক, হয়তো 5টা কোয়েশ্চেন আসবে, সেগুলো জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে হতে পারে, যেটা বললাম যে হয়তো আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে যৌন হয়রানি কিভাবে হয়, শুধু কি শারীরিক হয় না মৌখিকও হতে পারে। তখন হয়তো আপনি দিলেন যে শুধু শারীরিক হয়। আসলে কিন্তু যৌন হয়রানি শুধু শারীরিক হয় না, যৌন হয়রানি মৌখিকও হয়। কেউ আমাকে যদি মুখে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ যদি আমাকে মুখে কোনো বাজে মন্তব্য করে, সেটাও তো যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো আপনি হয়তো জানেনই না, আপনি মনে করেন যে শুধু গায়ে হাত দিলে
বা হাত দিয়ে কাউকে হ্যারাস করলে সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আসলে কিন্তু মুখে বাজে মন্তব্য, কটূক্তি বা রাস্তাঘাটে যে বাজে ধরনের অশ্লীল কথাবার্তা বলে সেটাও তো একটা যৌন হয়রানি। সো এই যে আইডিয়াটা আপনার আছে, এটা কিন্তু আপনি রিফ্লেক্ট করবেন এই রিটেন টেস্টে, তখনই বুঝবে যে ও আসলে কতটুকু জানে। আবার ধরেন ডেভেলপমেন্ট সেক্টর নলেজ নিয়ে জানতে পারে, যে বেসিক প্রশ্ন করলো যে এনজিও গুলো কি নিয়ে কাজ করে বা এনজিও গুলো কি নিয়ে কাজ করা উচিত। এগুলো তো একদম বেসিক, এটাতে আসলে আপনি যে এনজিও তে কাজ করতে হবে তা তো না, এটা তো আপনি এমনিই জানেন। বা কালচারাল সেন্সিটিভিটি, যে আপনি বিভিন্ন কালচারকে রেসপেক্ট করেন নাকি, বিভিন্ন ধর্মকে রেসপেক্ট করেন নাকি। তারপরে প্রফেশনালিজম বা টিম স্পিরিট, ধরেন যে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে তুমি কি টিমে কাজ করতে পছন্দ করো নাকি একা একা কাজ করতে পছন্দ করো, এরকম একটা এমসিকিউ দিল, সেখানে আপনি দিলেন যে আমি একা কাজ করতে পছন্দ করি। তখন কিন্তু আপনাকে নেওয়ার ইচ্ছাটা রিক্রুটারের কমে যাবে। কেন জানেন? বিকজ আপনি তো এনজিও তে বলেন আর যেখানেই বলেন আপনাকে তো টিমেই কাজ করতে হবে। আপনাকে তো, আপনি যদি এখন একটা অর্গানাইজেশনে কাজ করেন, আপনি কিন্তু একা কাজ করতে পারবেন না, আপনাকে গ্রুপ ওয়ার্ক করতেই হবে, আপনাকে একটা টিম ম্যানেজ করতে হতে পারে, আপনাকে একটা টিমের সাথে কাজ করতে হতে পারে, একসাথে 2-3 জন মিলে কোনো একটা অ্যাসাইনমেন্টে কাজ করতে হতে পারে। তো আপনি যদি প্রথমেই বলেন যে আমি গ্রুপ ওয়ার্ক করতে পছন্দ করি না বা টিমের সাথে কাজ করতে পছন্দ করি না, আমি মনে করি যে আমি একা কাজ করলেই ভালো, তাহলে মনে করবে যে আপনি আত্মকেন্দ্রিক এবং আপনি একা কাজ করতে পারেন, টিম ম্যানেজমেন্ট পারেন না। সো যখন আপনি একটা জায়গায় কাজ করবেন, টিম ম্যানেজমেন্টের নলেজও তো আপনার দরকার। তো এগুলো তো খুবই বেসিক বেসিক নলেজ। আপনি টিম স্পিরিট বা প্রফেশনালিজম আপনার আছে নাকি, এই জিনিসগুলো খুবই বেসিক কমন সেন্সের কোয়েশ্চেন দিয়ে আসলে চেক করবেন। সো এই বেসিক কোয়েশ্চেন গুলো যদি আপনি একটু চিন্তা করে উত্তর দেন, তাহলেই দেখবেন যে আপনি সবগুলো পাচ্ছেন। এবং এই কালচারাল অ্যাসপেক্ট বা প্রফেশনাল অ্যাসপেক্ট বা পার্সোনালিটি অ্যাসপেক্ট নিয়ে যে কোয়েশ্চেন গুলো আসে, এগুলো কিন্তু এখন সব জায়গায় আসে। ইভেন কি ব্যাংকের কোয়েশ্চেন ও অ্যানালিটিক্যাল এবিলিটি বা অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড বলে সেকশন থাকে, যেখানে এই ধরনের কিন্তু পার্সোনালিটি ট্রেটস এর কোয়েশ্চেন আসে। সো এটাকে খুবই সিরিয়াসলি নিবেন এবং এটা নিয়ে যেটা করবেন যে একটু গুগল করতে পারেন যে হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি টেস্ট কোয়েশ্চেন্স ক্যান কাম, বা হোয়াট আর দ্য কারেন্ট অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স, বা হোয়াট আর দ্য কারেন্ট পার্সোনালিটি ট্রেট কোয়েশ্চেন্স ফর এমএনসিস বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। তখন দেখবেন যে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসে। বাট ইউজুয়ালি ডেভেলপমেন্ট সেক্টর বা এনজিওর জন্য এগুলোই বেশি আসলে ফোকাস করা হয়। সো এই বিষয়গুলো যদি খুব ক্লিয়ার আইডিয়া থাকে বা আন্ডারস্ট্যান্ডিং থাকে বা বেসিক কমন সেন্স থাকে, অবশ্যই আপনি অ্যান্সার করতে পারবেন। সো বেসিক্যালি আজকের আমাদের যে ডিসকাশনটা, সেটা আসলে মূলত এটাই ছিল যে কিভাবে আপনি নিজেকে আসলে প্রিপেয়ার করতে পারবেন রিটেন টেস্টের জন্য। যে রিটেন টেস্টে আপনাকে আসলে এমন সব প্রশ্ন দেওয়া হবে যেগুলো আপনাকে একেবারে মুখস্থ করে যেতে হবে, বাসা থেকে অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, এমন কিছু কিন্তু না। আমরা জানি যে অনেক এক্সাম বা ব্যাংকের এক্সামে বা অন্যান্য জায়গায় দেখা যায় যে এমন প্রশ্ন আসে যেগুলো আসলে আপনাকে বাসা থেকে প্র্যাকটিস করে যেতে হতে পারে। হ্যাঁ, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার বা হচ্ছে অঙ্ক, এখানে কিন্তু তা না। এখানে জাস্ট আপনি যদি বেসিক নলেজ থাকে, আপনি অবশ্যই এগুলো অ্যান্সার করতে পারবেন। জাস্ট আপনাকে একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে এবং আইডিয়া থাকতে হবে, যেরকম এখন আপনি আইডিয়াটা পেলেন। আরেকটা হচ্ছে অবশ্যই যে অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই অর্গানাইজেশনের ওয়েবসাইটটা ভালো করে পড়ে যাবেন। আপনি এখন ব্র্যাকের জন্য এই রিটেন এক্সাম দিতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই ব্র্যাকের ওয়েবসাইটটা ভালো করে পড়ে যাবেন। আপনি ইউএনডিপির জন্য, প্ল্যান ইন্টারন্যাশনাল জন্য বা কেয়ারের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, অবশ্যই ওই অর্গানাইজেশনের ওয়েবসাইটটা পড়ে যাবেন। হতে পারে যে ওই অর্গানাইজেশন রিলেটেড টুকটাক একদম বেসিক কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেটা হয়তো আপনি জাস্ট একটু ওয়েবসাইটটা পড়ে গেলেই উত্তর দিতে পারবেন। সো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, তাহলে অবশ্যই আপনি খুবই সুন্দর করে আপনার রিটেন এক্সামটা শেষ করতে পারবেন। এবং এটা আসলে কনফিডেন্সের উপরে ডিপেন্ড করে। সো ইংলিশটা যদি গুছিয়ে লিখতে পারেন, যেহেতু আমরা আসলে টার্গেট করছি আপনারা যারা এই কোর্সগুলো করবেন, আপনারা চেষ্টা করবেন যে ভালো এনজিও গুলোতেই অ্যাপ্লাই করার জন্য, বা চেষ্টা করবেন যে ইন্টারন্যাশনাল এনজিও গুলোতেই অ্যাপ্লাই করার জন্য। তো অবশ্যই আপনার ইংলিশটা কিন্তু একটু ব্রাশ আপ করতে হবে। সেই ক্ষেত্রে ইংলিশটা ইমপ্রুভ করার চেষ্টা করেন, ইংলিশ নিউজ পেপার পড়েন, ইংলিশ ম্যাগাজিন পড়েন, ইংলিশ বই পড়েন। হ্যাঁ, তাহলে হয়তো আরেকটু ইংলিশটা ইমপ্রুভ হবে। ঠিক আছে? বা ইউটিউবে ইংলিশের টিউটোরিয়াল দেখতে পারেন। হ্যাঁ, জাস্ট একটু স্পিকিংটাকে, রাইটিংটাকে একটু ইমপ্রুভ করার জন্য। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের মডিউল। আমরা হচ্ছে পরবর্তী মডিউলে আমরা আরো ইম্পর্টেন্ট যেটা এবং ফাইনাল যেটা, যেটা হচ্ছে ভাইভা।
ভাইবার জন্য আসলে নিজেকে কিভাবে গ্রুম করবেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি প্রিপারেশন নেওয়া দরকার, সেগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে বলবো। এবং আমি আসলে চাই যে আমরা নেক্সট ক্লাসটা ওয়েডনেসডেতে মানে বুধবারে করি, তাহলে আমাদের এই সপ্তাহের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে একটা খুবই শর্ট একটা ব্রিফ একটা লেকচার শিট আমি দিয়ে দিব। পুরা ক্লাস রেকর্ডিং তো আপনারা পাচ্ছেনই, ক্লাস রেকর্ডিং এর ডিটেল আলোচনা হবে। কিন্তু আমার মতে যখন আপনি কোনো একটা প্রিপারেশন নিচ্ছেন, যে কালকে বা পরশুদিন আমার একটা ইন্টারভিউ আছে বা একটা রিটেন এক্সাম আছে, তখন আপনি জাস্ট ওই লেকচার শিট, যেটা ছোট 2-3 পৃষ্ঠার একটা ব্রিফ সামারি, সেটা দেখে আপনি আসলে এই যে ট্রেনিংটা করলেন সেটার একটা রিমাইন্ডার বা রিফ্রেশ করে ফেলতে পারবেন মাইন্ডকে, যে হ্যাঁ এটা পড়েছে, এক ধরনের রিভিশন করতে পারবেন। সো সেই লেকচার শিটটা আপনাদেরকে লাস্ট ক্লাসে আমরা প্রোভাইড করে দিব। সো মোটামুটি আজকের আলোচনা এখানেই থাকুক, আমরা আজকে এখানে শেষ করি। আমরা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই ভাইভা ইন্টারভিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে যেহেতু 10টা বেজে গেছে, আমরা তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিই। এর মধ্যে যদি আপনাদের আর কারোর কোনো কোয়েরি থাকে, আপনারা বা যদি আপনাদের কোনো ধরনের আপনারা কিছু জানতে চান, আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আছে সেখানে কিন্তু লিখতে পারেন। আর আপনারা যদি অন্যরা হচ্ছে কোনো ধরেন যে কোনো ধরনের ভেকেন্সি দেখেছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে রেলেভেন্ট, সেটাও গ্রুপে আপনারা দিতে পারেন এবং সাজেশন চাইতে পারেন যে এটা আসলে কতটা রেলেভেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে সহযোগিতা করা যেতে পারে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।